আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 8 সরলরেখা সম্পর্কিত অধ্যায়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এক শিক্ষার্থী বন্ধুর অনুরোধে আজকে আমরা ক্লাসটা করার চেষ্টা করব। আজকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাম্পল হলো 37। তো প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সরলরেখার সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। তো সরলরেখা দ্বয় মানে যেহেতু দুইটা সরলরেখার সমীকরণ, উপর ক্ষুদ্রতম দূরত্বের প্রান্তবিন্দু এবং ইহা হতে ক্ষুদ্রতম দূরত্ব ও ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ বের করতে বলছেন। তাহলে এখানে দুইটা সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? প্রান্তবিন্দু বের করতে হবে এবং ক্ষুদ্রতম দূরত্ব বের করার পর, অর্থাৎ এখানে প্রান্তবিন্দু বিন্দুর উপরই ডিপেন্ড করবে ক্ষুদ্রতম দূরত্ব, এবং ক্ষুদ্রতম দূরত্ব থেকে সরলরেখার সমীকরণটা বের করা যাবে। তাহলে অ্যাজ এ ফার্স্ট টাইম এটা আমাদের হবে, সেটা হলো দুইটা সরলরেখা থেকে আমাদের প্রান্তবিন্দু বা স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে যে সমীকরণটা, তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, যেমন মনে করি দেখো x মাইনাস 3/3 ইকুয়াল y মাইনাস 8 মাইনাস 1 ইকুয়াল z মাইনাস 3। আমরা অ্যান্সার করতেছি এখন। তো যেহেতু এটা হলো প্রথম সরলরেখার সমীকরণ, তো এটাকে আমরা ধরতে পারি, এটাকে আমরা কে এম যে কোনো একটা ধরলেই হলো। তাহলে এখানে আমরা ধরতে পারি আর ধরতে পারি বোঝার সুবিধার্থে, আর এটাকে আমরা নামকরণ করলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, সেটি হলো কি দেখো। আচ্ছা, আর একটা কাজ করে নিই একবারে। তাহলে পরেরটা আমরা দিতে পারি কি একটু আলাদা হলেই হবে। আমরা এটাকে ধরে নিব, তাহলে y প্লাস 7, আচ্ছা তারপর নিচে 2 ইকুয়াল z মাইনাস 6/4 ইকুয়াল, এটাকে আমরা আলাদা করার চেষ্টা করব, অর্থাৎ আর প্রাইম নিলাম। তাহলে এটা হলো আমরা নিয়ে নিব কি 2 নং সমীকরণ। আশা করি আমরা বুঝতে পারছি। ফার্স্ট টাইম আমাদের কি নামকরণ করার পর এখান থেকে আমাদের প্রান্তবিন্দু বের করতে হবে। তো এটাকে আমরা যেহেতু 1 নং সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করব এখন। তো 1 নং সমীকরণটা দেখো, এখানে একটা ব্যাপার আছে, এই অংশটা সমান আর এই অংশটা সমান কিন্তু আর এই অংশটা সমান আর। তো ঠিক তেমনি এই অংশটা সমান আর প্রাইম, আর এই অংশটা সমান আর প্রাইম, এই অংশটা সমান কি আর প্রাইম। তো এখান থেকে আমরা নিয়ে নিব x মাইনাস 3/3, তো সমান, এটাকে আমরা ভেঙে নিব, এটা সমান কত আর। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে x মাইনাস 3, তাহলে যেহেতু 3টা ভাগাকার আছে, তাহলে এদিকে হয়ে যাবে গুণ, অর্থাৎ 3r। সাইড চেঞ্জ যদি করি, তাহলে x সমান 3r মাইনাস 3 আছে, এদিকে পার করলে হবে প্লাস 3। আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা হলো 1 নং সমীকরণ থেকে। তো 2 নং সমীকরণ y মাইনাস 8/-1 ইকুয়াল টু এটা সমান কী হবে? আর হবে। তাহলে এটাকে আমরা একটা একটা করে ক্যালকুলেশন করব। y মাইনাস 8 ইকুয়াল, তাহলে মাইনাস এটা কী হয়ে যাবে ওইদিকে, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, যেহেতু ভাগ আকার আছে, তাহলে 1 দ্বারা গুণ করলে আরকে এটাই হবে। ঠিক আছে, এখন আমরা যদি চেঞ্জ করতে চাই, y সমান মাইনাস আর মাইনাস আছে এদিকে প্লাস 8 হয়ে যাবে। তো একইভাবে আমরা কি করব, এই z সমান এই অংশটা বের করতে, তাহলে z মাইনাস 3/1 ইকুয়াল আর। তো প্রত্যেকটা সমানে কিন্তু আর, তাহলে এটাকে আমরা যদি z মাইনাস এত আর 1 দ্বারা যদি যেহেতু গুণ করে দিই, ভাগ আকার আছে, তাহলে আরই হবে। তাহলে এটা যদি সাইড চেঞ্জ করি, তাহলে কত হবে? এখানে মাইনাস 3 আছে, এখানে প্লাস 3 হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা হলো আমাদের প্রাথমিক কাজ, 1 নং সমীকরণ থেকে পেয়ে গেলাম। তো এটাকে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্কের প্রান্তবিন্দু। তো এখানে আমরা পি বিন্দু ধরে নিলাম। তাহলে এখানে দেখো x, y এবং z, তাহলে স্থানাঙ্ক x, y, z। তাহলে দেখো তো কি কি পাওয়া যায়। তাহলে x এ আমরা পেয়ে গেলাম কত? 3r প্লাস 3, তাহলে y স্থানাঙ্ক কত? y স্থানাঙ্ক হবে মাইনাস r প্লাস 8, আর z স্থানাঙ্ক হবে কত? আমরা বের করছি এখানে r
প্লাস 3। আশা করি আমরা বুঝতে পারছি। তো এভাবে আমরা 2 নং সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করব। তো 2 নং সমীকরণ আমরা এখানে লিখব। তো 2 নং সমীকরণ থেকে আমরা পাবো তো এই অংশটা সমান r প্রাইম। তাহলে এখানে দেখো x প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু r প্রাইম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি x প্লাস 3 তাহলে মাইনাস দেখো এখানে ভাগাকার আছে, তাহলে এখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে r প্রাইম। সাইড চেঞ্জ করলে কি হবে, এখানে দেখো মাইনাস 3 r প্রাইম, তাহলে এখানে প্লাস 3 আছে, এদিকে চেঞ্জ করলে হবে মাইনাস 3। আশা করি আমরা বুঝতে পারছি। তো একইভাবে আমরা দ্বিতীয় স্টেপটা অর্থাৎ এই অংশ থেকে অর্থাৎ বের করবো। তাহলে y প্লাস 7/2 ইকুয়াল r প্রাইম। তাহলে এখানে দেখো তো আমরা হিসাবটা করি y প্লাস 7, তাহলে এখানে 2টা ভাগাকার আছে, ওইদিকে কী হয়ে যাবে r প্রাইমের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা y সমান তাহলে 2r প্রাইম প্লাস আছে, এদিকে সাইড চেঞ্জ করে মাইনাস 7 হয়ে যাবে। তো একইভাবে আমরা দ্বিতীয় অর্থাৎ 3 নম্বর অপশনটা এইভাবে করবো। তাহলে z মাইনাস 6/4 আর এখান থেকে তো r প্রাইম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই অংশটা পাওয়া যাবে, অর্থাৎ 4 যেহেতু ভাগাকার আছে ওইদিকে পার করলে হবে আর এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখন z সমান এখানে 4r প্রাইম মাইনাস 6 আছে, এখানে কী হয়ে যাবে প্লাস 6। তো এভাবে আমরা কি করলাম, 1 নং সমীকরণ থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্কের একটা ধরে নিলাম প্রাদ বিন্দু, আমরা এটা আমরা বের করলাম। তাহলে এখন আমরা লিখব এখানে যেহেতু আমরা পি ধরছি, তাহলে এখানে আমরা ধরবো কিউ বিন্দুর, তোমরা আলাদা ধরতে পারবা কোনো সমস্যা নেই, এ বিন্দুর বা বি বিন্দু ধরতে পারবা। তাহলে স্থানাঙ্কের প্রাদ বিন্দু। তো প্রাদ বিন্দু কী হবে, তাহলে ইকুয়াল, এখন আমরা কি করব যেহেতু প্রাদ বিন্দু বলছে তাহলে এটারও কি হবে x, y, z। তাহলে এখানে দেখো তো এই যে 2 নং সমীকরণ x এর স্থানাঙ্ক কত, y এর স্থানাঙ্ক কত এবং z এর স্থানাঙ্ক কত, আমরা যদি এটা এই সাইডে ভাবে লিখি তাহলে এখানে কি আসবে -3 r প্রাইম -3 দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয়টা কত 2r প্রাইম -7 এখন z স্থানাঙ্কের প্রাথমিক কত হবে 4r প্রাইম প্লাস 6। আশা করি আমরা বুঝতে পারছি। তো 1 নং সমীকরণ থেকে আমরা যেহেতু এটাকে আমরা r ধরছি, এখানে r প্রাইম ধরছি, ধরার পর এখান থেকে আমরা 1 নং সমীকরণ থেকে এখন কি করব সাইড চেঞ্জ করে একটা এখানে ধরলাম, এটা পি বিন্দু ছিল, তো পি বিন্দু স্থানাঙ্কের প্রাথমিকটা আমরা বের করলাম এটা, এবং একইভাবে 2 নং সমীকরণের ক্যালকুলেশন করার পর আমরা যেহেতু একে পি ধরছি, এখানে কিউ বিন্দু স্থানাঙ্কের প্রাথমিক আমরা এটাকে বের করতে পারছি। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমাদের কি করতে, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের আমরা কি করব দিক বের করবো, অর্থাৎ দিক অনুপাত বের করবো, অর্থাৎ পি কিউ রেখার বা সমীকরণের পি কিউ রেখার কি করব আমরা পি কিউ রেখার দিক অনুপাত। তো দিক অনুপাত এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে দেখো তো এটা হলো কি এক্স স্থানাঙ্ক, এটা হলো কি এক্স স্থানাঙ্ক। তাহলে এখন আমরা কি করব কিউ থেকে আর কিউ লিখবো, এখানে কিউ বলতে এখানে কত অর্থাৎ এক্স এর মান, তাহলে এখানে কত 3r প্রাইম -3, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো কিন্তু এই কিউ বিন্দুর অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক এই অংশটা, আর তাহলে কিউ বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এই অংশটা, তার মানে এত থেকে এতটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে -3r মাইনাস এখানে প্লাস আছে 3 হয়ে যাবে, সরি প্লাস আছে -3 হয়ে যাবে। তো একইভাবে এই অংশ থেকে আমরা দ্বিতীয় অংশটাকে বিয়োগ করব। তো এখানে দেখো তো 2r প্রাইম -7, ঠিক আছে। এটার থেকে আর দেখো এখানে যদি মাইনাস নেওয়া হয় অর্থাৎ মাইনাস করা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আর হয়ে যাবে আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো একইভাবে এটার সঙ্গে অর্থাৎ এখানে দেখো 4r প্রাইম প্লাস 6। তো এখান থেকে আমরা কি করব অর্থাৎ এই যে স্থানাঙ্ক অর্থাৎ আমরা বিয়োগ করে দেবো, তো এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস আর হয়ে যাবে আর মাইনাস কত হবে 3 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ কিউ বিন্দুর প্রাদবিন্দু থেকে আমরা পি বিন্দুর প্রাদবিন্দুর কি করলাম বিয়োগ করলাম, মানে এটার থেকে এটা যা আছে তাই থাকবে, এখানে বিয়োগ হয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে, এটা যা আছে তাই হবে, এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, এটা যা আছে তাই হবে, এটা বিয়োগ করলে এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ দিক অনুপাতটা আমরা বের করতে পারবো। তো এখানে দেখো -3r প্রাইম, তাহলে এখানে দেখো 3, এখানে দেখো 3 আর গুলো এক পাশে করি, তাহলে -3 আর -3 যোগ করলে -6,
একইভাবে এখানে দেখো তো আমরা কি করতে পারি 2r প্রাইম আর এখানে প্লাস আর এখানে দেখো -7 এবং -8 যোগ করলে কত -15 আর এখানে দেখো 4r প্রাইম তাহলে এখানে দেখো -r তাহলে এখানে থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাবো কত +3 ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই অংশটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন দেখো এখানে আমাদের যেহেতু লাগবে তাহলে এই প্রান্তবিন্দুটা আমরা এখন পি বিন্দুর প্রান্তবিন্দুটা একটু এখানে আমরা তোমরা এখানে লিখবে না, তো পি বিন্দুর প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা আমাদের লাগবে। তাহলে এখানে 3r + 3 -r + 8 এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, আর বাকি অংশটা যেভাবে লিখছি সেভাবে লেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ কাজে আসবে। এটা আমাদের লাগবে, এটা একটু সাইড নোট হিসেবে রাখলাম কারণ আমাদের পরিষ্কার করতে হবে। তো তাহলে এখানে দেখো কিউ বিন্দুর প্রান্তবিন্দু আমরা বের করছি কত -3r প্রাইম -3, 2r প্রাইম -7 আর এখানে হবে কত পরেরটা হবে 4r প্রাইম + 6 ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এটা আমরা পরিষ্কার যেহেতু করব তো এটা আমরা পরিষ্কার করে ফেলি। আচ্ছা, এখন যেহেতু পি বিন্দুর এবং কিউ বিন্দুর আমরা কি বের করলাম প্রান্তবিন্দু বের করে ফেললাম। আর এখান থেকে আমাদের এই কাজটা করতে হবে, যেহেতু বলছে একটা জিনিস খেয়াল করো পি কিউ রেখার দিক অনুপাত বের করলাম। তো দিক অনুপাত বলতে অর্থাৎ যেহেতু 1 নং সরলরেখার উপর মানে পি এবং কিউ রেখার দিক অনুপাতের উপর লম্ব, তো সেক্ষেত্রে আমাদের লম্ব অর্থাৎ এখানে দেখো তো আমরা এখানে ক্যালকুলেশন করে কত পেয়েছি, এটা এই অংশটা এবং এই অংশটা আমরা পেয়ে গেছি ঠিক আছে। তো এখন এই যে 3 দিয়ে আমরা 1 নং সমীকরণ থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাওয়া যাবে, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি দিক অনুপাত কত 3 আর প্রথম এটা কি অংশ ছিল এটা আমরা গুণ করে দিব -3r প্রাইম মাইনাস অর্থাৎ দিক অনুপাতের সঙ্গে দিক অনুপাত কি হবে লম্ব হবে এইটা। তাহলে এখানে দেখো তো মাইনাস আছে, তাহলে এখানে কি -1 আছে 1টা দিয়ে দিব আর পরেরটা কি হবে এটার সঙ্গে গুণ হয়ে যাবে ঠিক আছে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করি আমরা 2r + r -15 আচ্ছা ব্র্যাকেট ক্লোজ আর এটা এখন +1 আছে 1 তার মানে এই যে 3 আর প্রথম অপশনটা গুণ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে কোনো চিহ্ন না মানে প্লাস হয়ে যাবে আর 1 আছে 1 আর দেখো থার্ড অর্থাৎ থার্ড অপশনটা কত 4r প্রাইম -r + 3 যেহেতু এটার উপর লম্ব তাহলে 1 নং সমীকরণ যেহেতু লম্ব তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটাকে লম্ব মানে লম্বের একটা সূত্র সেটা হলো কি ইকুয়াল, ফলাফলটা কি হবে 0 হয়ে যাবে ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি একটা কাজ করি সেটা হলো কি তাহলে এখানে গুণ করলে কত হবে, এখানে গুণ করলে 3 × 9 অর্থাৎ 9r প্রাইম -3 × 9r -3 × 6 = 18 আর মাইনাস প্লাসে -2r প্রাইম এটা যদি ক্যালকুলেট করি এই অংশটা পাওয়া যাবে প্লাস মাইনাস প্লাস এত ঠিক আছে। প্লাস এটা যা আছে তাই 1 দ্বারা গুণ করলে এটাই হবে ঠিক আছে। এখন মাইনাস আর হবে +3 = 0। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করি, দেখো তো এখানে কয়টা -9টা 9r প্রাইম এটা 11টা হয়ে যাবে, 11টা থেকে যদি আমরা +4r প্রাইম যদি বাদ দিই তাহলে কত হবে -7r প্রাইম। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন তারপর এখানে দেখো তো 9টা -9টা আর এবং একটার যোগ করলে হবে 10টা আর, তো 10টা আচ্ছা এখানে কি ঠিক আছে। তাই এখানে কত এখানে 9 আর এখানে হিসাব করলে হবে এখানে পাবো আমরা অর্থাৎ 11টা অর্থাৎ 11 আর 9টার 1টার 10টা এবং একটা 11টা অর্থাৎ দেখুন আর ইকুয়াল টু কত 0 ঠিক আছে। তো এখান থেকে আমরা আর প্রাইমটাও বের করতে পারি এবং আরও বের করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা আর প্রাইমটা বের করতে চাই তাহলে এখানে দেখো তো -11টা উপরে যাবে এটা থাকবে আর মাইনাসটা কি হয় যে এই মাইনাসটা নিচে সরি আমরা একটু একবারে না করে একটু দুইবারে হিসাব করি ঠিক আছে। এটা যা আছে তাই, তো মাইনাস আছে ওইদিকে পরে করবে প্লাস হয়ে যাবে +11r। তাহলে এখন আমরা যদি আর প্রাইমটা নির্ণয় করতে চাই তাহলে এখানে দেখো তো 11r তাহলে -7 এটা গুণাকার আছে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে, -7টা ভাগ হয়ে যাবে। তো ঠিক আছে, আবার এখান থেকে যদি আমরা আর প্রাইম বের করতে পারলাম তাহলে এখন দেখো আমরা এই একই জিনিসটা লিখবো -7r প্রাইম -11r = 0।
যেহেতু আর প্রাইম বের করে ফেলছি তাহলে আরও আমরা বের করতে পারবো, কারণ এখানে আর এবং আর প্রাইম দুইটাই কিন্তু মান লাগবে, বিধায় এখানে আমরা সেই জিনিসটাই করব। তাহলে এখানে আমরা আবার লেখো এই জিনিসটা যদি আমরা লিখি তাহলে এখানে দেখো আমরা এটাকে ঠিক রাখবো, তো -11 আর, তাহলে এখানে মাইনাস আছে ওইদিকে পার করবো প্লাস এটা, ঠিক আছে। আর যদি আর কে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত 7 আর প্রাইম, আর এখানে মাইনাস, তাহলে কি হবে এটা ভাগ হয়ে যাবে, গুণ আকার আছে এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আর প্রাইমটা পেয়ে গেলাম এবং আরটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, সেটা হলো কি, যেহেতু আচ্ছা আরেকটা কাজ করা যায়, যেহেতু এটা 1 নং সমীকরণ থেকে এতক্ষণ আমরা আর প্রাইম এবং আর বের করে ফেললাম, তো একইভাবে আমরা যদি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কোনটা, তো 2 নং সমীকরণকে দ্বিগুণ অনুপাত দ্বারা গুণ করলে দেখো এখানে -3, তার প্রথম অংশ দ্বারা গুণ করতে হবে -3 আর প্রাইম। একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, অবশ্যই কাজে আসবে। তাহলে এখানে কিছু না মানে +2 আর দ্বিতীয় অংশের সঙ্গে কি একইভাবে আমাদের গুণ করতে হবে, তো গুণ করে যে ফলাফলটা আসবে এটাই। এখন দেখো এখানে কিছু না মানে প্লাস আসবে আর 4 আর 4 সঙ্গে থার্ড অংশটা যদি আমরা গুণ করি তাহলে এই অংশটা পাওয়া যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। আর যেহেতু লম্ব 2 নং সমীকরণের উপর, তাহলে সেটা হবে কি ইকুয়াল 0। তো এখানে ক্যালকুলেশন করে ফেলো, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 9 অর্থাৎ 9 আর প্রাইম, মাইনাস মাইনাসে প্লাস আর 3 3 9 অর্থাৎ 9 আর মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 3 6 কত হবে 18, ঠিক আছে। আর এখানে একটা ব্যাপার, সেটা হলো কি দেখো, তো আমরা এখানে দেখো প্লাস কত 15 আর +3 অর্থাৎ যোগ করলে 18, তাহলে এটার সঙ্গে এটার থেকে বিয়োগ করলে এটা কী হবে কাটা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে লিখিনি, প্লাস প্লাসে প্লাস আর কত 2 2 গুণে 4 আর প্রাইম, প্লাস প্লাসে প্লাস 2 ওয়ার প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ 30 হবে, আমরা যদি গুণ করি প্লাস প্লাস 4 4 16 আর প্রাইম প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 আর প্লাস প্লাসে প্লাস অর্থাৎ 3 4 12 ইকুয়াল 0, ঠিক আছে। এখন আমরা আর প্রাইমগুলো এবং আরগুলো এবং সংখ্যাগুলো আমরা অ্যাডজাস্ট করব। তাই এখানে দেখো তো কয়টা, 9টা আর প্রাইম, 4টা আর প্রাইম, কত হবে তার মানে 4টা অর্থাৎ 9 13টা, 13টা অর্থাৎ 29টা অর্থাৎ 29 আর প্রাইম হবে। এখন শুধু আরগুলো যদি যোগ করি কত হবে, 9টা আর এবং 2টা যোগ করলে হবে কত 11টা। 11টা আর থেকে যদি 4টার বাদ দেওয়া যায় তাহলে কত হবে +7 আর। আর এখানে দেখো তো এই যেটা এবং এটা যদি যোগ করি তাহলে কত হবে 18 এবং 12 যোগ করলে হবে 30, অর্থাৎ +3 থেকে -3 যদি বাদ দিই কত হবে 0, অর্থাৎ কেটে যাবে, তাহলে ইকুয়াল 0, 0 আছে 0, ঠিক আছে। তো এখন একইভাবে যেহেতু 1 নং সমীকরণ থেকে আর প্রাইম এবং আর বের করছি, তো 2 নং সমীকরণ থেকে আর প্রাইম একবার বের করব এবং কত বের করব আর বের করব। তাহলে এখানে দেখো সাইড চেঞ্জ করো, তাহলে 29 আর প্রাইম, তাহলে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে, এখানে কত হবে এই অংশটা। এখন শুধু আমরা আর যদি বের করছি আর প্রাইম, তাহলে এখানে দেখো -7 আর এটা মাঝেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখন 27 আর 29 এটা ভাগ হয়ে যাবে, তাহলে আর প্রাইম বের করে ফেললাম। তো আবার একইভাবে এখন আমাদের কি করতে হবে, আবার এটা লিখে ফেলি, এই অংশটা লিখে ফেলি, দেখো 29 আর প্রাইম +7 আর ইকুয়াল 0। তো এখন এখানে আমরা কি করব, যেহেতু এটার সঙ্গে অ্যাড আছে তাহলে এটা আরটা শুধু বের করবো, তাহলে প্লাস আছে -29 আর প্রাইম, সাইড চেঞ্জ করলাম। এখন আমি যদি আর বের করি তাহলে কত হবে -29 আর প্রাইম, আর এখানে 7টা গুণ আসলে এটা ছিল ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই 1 নং সমীকরণ থেকে আর প্রাইম এবং আর বের করলাম এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি করলাম আর প্রাইম এবং আর বের করলাম। তো আর এর উপর ডিপেন্ড করতেছে পুরো অঙ্কটা। তো আরটা যদি বের করতে পারি বাকি প্রশ্নের একটাও কিন্তু আমরা অ্যান্সার করতে পারিনি, কারণ এটা আমাদের ক্যালকুলেশন করে তারপর চলে আসবে। তো প্রত্যেকটা ধাপ শুধু মনে রাখার চেষ্টা করো, তাহলেই একটু রিভিশন দিবা, তাহলে সহজ হবে। তাহলে এখন আমরা কী করবো, আর প্রাইমের সঙ্গে আর প্রাইমের শর্ত জুড়ে দেবো, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের। তো 1 নং সমীকরণের আর প্রাইম, তো 1 নং সমীকরণ আর প্রাইম সমান 2 নং সমীকরণ আর প্রাইম। তাহলে এখানে দেখো 1 নং সমীকরণটা আর প্রাইম কত ছিল, এখানে দেখো তো মানটা যদি বসাই দেই কত হবে 11 আর -7 ইকুয়াল, আর দ্বিতীয় সমীকরণ আর প্রাইম কত হবে -7 আর বাই 29। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাবে, দেখো তো এই মাইনাস কেটে যাবে, আর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে 319 চলে আসবে। অর্থাৎ যদি আমরা 29 অর্থাৎ এখানে আমাদের ক্যালকুলেটরই আছে 29কে অর্থাৎ 29কে অর্থাৎ 11 দ্বারা গুণ করলে 319, ঠিক আছে। এই হলো আমাদের হিসাব, মানে আমরা আড়াআড়ি গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে 319 আর ছিল 8,
আর এই মাইনাস মাইনাস তো কেটে গেল, আর 7 আর এই 7 গুণ করলে 7 7 49 আর 8 ছিল 8। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এখানে দেখো তো 319 আর প্লাস আছে এদিকে পার করলে মাইনাস, অর্থাৎ 49 আর ইকুয়াল টু 0। মানে এই পাশে নিয়ে আসলাম যে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে দেখো বিয়োগ যদি করি আর এর জায়গায় 8 থাকবে, অর্থাৎ 0 4 আছে কত 11 7 হাতের 1 অর্থাৎ 270 ইকুয়াল টু এত। তাহলে এখানে আমরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর যেহেতু বের করবো তাহলে 0 আর এখানে গুণ আসছিল এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তার মানে এটাকে ভাগ করলে আমরা কত পাবো 0 পাবো, অর্থাৎ আর এর মান আমরা কত পেয়ে গেলাম 0। ঠিক আছে, তাহলে আর প্রাইমটা আমরা বের করবো, অর্থাৎ আর এর মানটা আমরা বের করতে পারলাম। এখানেও যদি আমরা হিসাব করি অর্থাৎ আর এর মানটা লাগবে 0 বের করতে পারছি। ঠিক আছে, তো একইভাবে এখন আমরা কি করব 1 নং এবং 2 নং সমীকরণে এখন আমরা যে কাজটা করব, আর প্রাইমের সঙ্গে আর প্রাইম আমরা শর্ত জুড়ে ফেলছি। এখন আমরা কি করব আর এর সঙ্গে আর সম্পর্ক করে আর এর প্রাইমটা কত ছিল এটা বের করব। তাহলে আর সমান এখন এভাবে লিখবে 1 নং এবং 2 নং সমীকরণের এইটা। তাহলে আর এর মান কত এই পাশে লিখি, কত হবে 7 আর প্রাইম মাইনাস 11 আর এখানে আর কত এখানে হবে মাইনাস 29 আর প্রাইম বাই 7। ঠিক আছে, ক্যালকুলেশন করো তো, এই মাইনাস মাইনাস কেটে যাবে। আর যদি আমরা এই পাশে পিছনে গুণ করে ফেলি তাহলে একই আসবে 319 আর প্রাইম আর 7 সাথে কত হবে 49 আর এখানে আর প্রাইম। তো আর প্রাইম যদি আমরা মান বসাই তাহলে শুধু আর আসবে, এবং শুধু যদি আর শর্ত ব্যবহার করি তাহলে আর প্রাইম আসবে। এই জিনিসটা খেয়াল করবা। তাহলে সাইড চেঞ্জ করে অঙ্কটা অনেক বড় হবে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। প্লাস আছে দিকে মাইনাস হয়ে যাবে 49 আর প্রাইম ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি একইভাবে এখানে আমাদের দেখো কত আর প্রাইম আর এখানে 0 অর্থাৎ বিয়োগ করলে কত হবে 7 অর্থাৎ 2 অর্থাৎ 270 আর প্রাইম ইকুয়াল 0। তাহলে এখন আমরা এখানে কী করবো আর প্রাইমটা যেহেতু এখানে 0 আর এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে যদি ক্যালকুলেট করি তাহলে 0। তাহলে আর প্রাইমটা আমরা কি বের করতে পারলাম 0। তাহলে এই আর প্রাইমটা আমরা কি করব যে এই সমীকরণটা ক্যালকুলেশন করার পর যে আর প্রাইম অর্থাৎ আর এর মান এবং আর প্রাইমের মান যদি আমরা এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বসাই দেই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট প্রান্তবিন্দু চলে আসবে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট প্রান্তবিন্দু চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা একটু পরিষ্কার করতে হবে, তোমরা একটু ভিডিওটা না টেনে দেখে একটু থেমে থেমে দেখবা, তাহলে বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ আশা করি। তো এখন যেহেতু আর এবং আর প্রাইম বের করলাম, তাহলে এখন আমরা কি করব পি বিন্দু অর্থাৎ পি বিন্দুর প্রান্তবিন্দু। তো পি বিন্দুর প্রান্তবিন্দু আমরা বের করবো এখন। তাহলে এটা হলো প্রথম আমাদের অ্যান্সার চলে আসবে। তো প্রান্তবিন্দুর উপর নির্ভর করে সবগুলা। তো পি বিন্দুর প্রান্তবিন্দু দেখো তো পি বিন্দু কত ছিল 3r প্লাস 3 কমা মাইনাস আর প্লাস 8 কমা পরেরটা হলো আর প্লাস 3। ঠিক আছে, এই অংশটা। তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা যে কাজটা করব সেই কাজটি হলো শুধু আর এখানে আর এর মানটা বসাই দেবো। আর এর মান কত আমরা বের করছি 0, যেহেতু এটা মাইনাস আর এর মান 0 প্লাস 8 আর এর মান 0 এটা। তাহলে ক্যালকুলেশন করো তো, এটা তো গুণ করলে 0 হবে অর্থাৎ 3 আসবে এখানে, আর এখানে তো হিসাব করলে প্লাস 8-এর বাম প্লাস প্রয়োজন নেই, 3 আসবে। তাহলে এখানে আমরা বের করলাম যে পি বিন্দুর প্রান্তবিন্দু আমরা বের করলাম একটা, এটা একটা অ্যান্সার। তো একইভাবে আমরা কিউ বিন্দুর প্রান্তবিন্দু বের করব প্রান্তবিন্দু। তাহলে এখানে দেখো তো কিউ বিন্দুটা কত ছিল, এই অংশটা আমরা লিখে আর প্রাইমের মানটা বসাই দিব। তাহলে এখানে দেখো মাইনাস 3 আর প্রাইম মাইনাস 3 কমা 2 আর প্রাইম মাইনাস 7। একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছে যাতে করে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। আচ্ছা, এটাকে দেখো আমরা দেখো এখানে যে মাইনাস 3 আছে 3 যায়, তাহলে আর প্রাইমের মানও কিন্তু 0, মাইনাস 3 আছে 3, শুধু আর প্রাইমের মানটা বসাই দেবো, এটাও 0 মাইনাস 7। তাহলে এখানে দেখো এখানে আর প্রাইমের মান 0 প্লাস 6। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে 0 হবে অর্থাৎ এখানে আসবে মাইনাস 3 আর এটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 7 আর এখানে কত 0 হয়ে যাবে, তাহলে কত প্লাস 6। তাহলে এখানে দেখো তো এই বিন্দুটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখন এতক্ষণে আমরা 3টা প্রশ্নের মধ্যে একটা বের করতে বললাম, সেটা হলো প্রান্তবিন্দু অর্থাৎ পি বিন্দুর প্রান্তবিন্দু এত 3 8 3, তারপর হলো কিউ বিন্দুর প্রান্তবিন্দু মাইনাস 3 মাইনাস 7 এবং 6। ঠিক আছে, তো এটা থেকে আমরা কি করব এখন এই ওটা থেকে আমরা ক্ষুদ্রতম দূরত্ব বের করবো। তো ক্ষুদ্রতম দূরত্ব বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে সেটা একটু খেয়াল করো। তাহলে এই পাশে আমরা পরিষ্কার করে ফেললাম, আশা করি আমরা বুঝতে পারছি। তো এই লাইনের পর আমরা পরের লাইনে যে কাজটা করব সেটি হলো প্রথম এটার অ্যান্সার। তাহলে এখন যে কাজটা আমরা করব, তো পি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ ধরো x1, পরেরটা হবে y1 এবং পরেরটা হবে z1।
তাহলে x1 এর মান 3, y1 এর মান 8 এবং z1 এর মান হলো 3। তো একইভাবে এটাকে আমরা যদি মার্ক করি তাহলে এটা x2, পরেরটা হবে y2 আর পরেরটা হবে z2। তার মানে এটা যদি আমরা মানে স্থানাঙ্ক হিসেবে বিবেচনা করি তাহলে x2 এর মান -3, y2 এর মান কত -7 এবং z2 এর মান হবে 6। ঠিক আছে, তো এটাকে ব্যবহার করে আমরা এখন বের করব ক্ষুদ্রতম দূরত্ব। তো ক্ষুদ্রতম দূরত্বে আমরা সূত্র জানি, অতএব কিসের ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ শর্টকাটে লিখি ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ P এবং Q রেখার বা পাদবিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব। সূত্রটা কি হবে, অর্থাৎ PQ সমান √x1 - x2 তারপর স্কোয়ার, সূত্র এটা লিখে ফেলবা, y1 - y2 তারপর স্কোয়ার প্লাস z1 - z2 তারপর স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। এখন x1 বলতে কোনটা, x1 বলতে হবে এই যে 3, তাহলে x1 এর জায়গায় 3 বসালাম মাইনাস সূত্রের, আর x2 মান কত দেখো তো, এই x2 মান হলো মাইনাস, তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে, আর x2 এর মানটা কত 3 আছে 3। ঠিক আছে, আমরা একবারে হিসাব করবো এটা স্কোয়ার প্লাস, আর y1 এর মান কত, y1 এর মান হলো 8, তাহলে এখানে আমরা y1 এর মান বসা দিলাম 8, সূত্রের মাইনাস ওইটা ওখানে দিয়ে দিলাম, আর y2 এর মান কত, y2 এর মান হলো -7, তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস আর 7 আছে 7। ঠিক আছে, এটা প্লাস দিয়ে দিলাম। এখন পরেরটা বলছে কি z1 - z2, তাহলে z1 হলে এই যে z1 এর মান হলো এটা 3 সূত্রের মাইনাস, আর z2 এর মান কত এখানে দেখো 6, তাহলে এখানে তো মাইনাস নাই, তাহলে মাইনাস প্লাস হলো না, তাহলে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে 6, তারপর এই সূত্রের স্কোয়ার প্লাস ছিল এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো ক্যালকুলেট করো তো, এখানে যোগ করলে 6 তারপর স্কোয়ার প্লাস এখানে দেখো তো হিসাব করলে কত হবে 15 তারপর স্কোয়ার, আর এখানে দেখো তো হিসাব করলে -3 তাহলে তারপর স্কোয়ার, আর রুট আছে রুটটা দিয়ে দিব। তাহলে এখানে 36 প্লাস এটা যদি হিসাব করি 215, 25, দেখি 15 উপর স্কোয়ার মানে কত হবে 225, আর এখানে -3 উপর স্কোয়ার মানে কত, -3 উপর স্কোয়ার হলো -3 উপর স্কোয়ার মাইনাস প্লাস, আর 3 উপর স্কোয়ার হলো 9, আর এটাকে ক্যালকুলেট করলে কত হবে আমরা হিসাব করি, অর্থাৎ যোগ করে যদি ফেলি তাহলে কত আসে, এখানে দেখো 225 36 যোগ 9, এখানে যোগ করলে কত হবে 270 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কত 200 এটা পেয়ে যাব। তো এটাকে এইভাবে লিখলেও হবে, আবার যদি এটাকে আমরা ভেঙে ফেলি যেমন 3√30, যদি গুণ করি 3 এখানে যদি অর্থাৎ দেখো 3 3 × 9 আর 3 9 7 ক্যালকুলেশন করলে এটা হবে। তাহলে এটা একটা অ্যান্সার, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা বের করলাম কোনটা, প্রাদবিন্দুটা অ্যান্সারটা হয়ে গেল। এবার ওই প্রাদবিন্দুকে ব্যবহার করে ক্ষুদ্রতম দূরত্ব আমরা বের করে ফেললাম, এই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে দুইটা অ্যান্সার বের করলাম, আরেকটা অ্যান্সার মানে করতে হবে হিসাব। তাহলে বলছে কি ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো সরলরেখার সমীকরণটা আমাদের জানা উচিত। তাহলে সরলরেখার সমীকরণটা লিখতে গেলে আমাদের এখানে কাজ করতে হবে এই মানটাকে, অর্থাৎ x1 y1 z1 x2 y2 z2 এই মানটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখনও যেহেতু আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং লিখে ফেলছো, যদি সমস্যা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। এখানে আমরা পরের অ্যান্সারটা করার চেষ্টা করবো, অর্থাৎ PQ, যেহেতু আমাদের জায়গা অনেক শেষ মানে শর্ট আর কি, ক্ষুদ্রতম দ্রুত সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম বলতে কার, PQ ক্ষুদ্রতম দূরত্বের বা দূরত্ব সরলরেখা, তোমরা ভাষাটা লিখবা সরলরেখা সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণটা কী হবে, আমরা জানি x - x1 / x1 - x2 ইকুয়াল, তাহলে কী হবে x - x2 / x, সরি এটা x না, পরেরটা হবে y - y1, এটা সূত্রটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে y2 ইকুয়াল z - z1 / z1 - z2। ঠিক আছে, এটা হলো যেই দূরত্ব, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব রেখা মানে দূরত্বের সরলরেখার সমীকরণের সূত্র, এটা মনে রাখবা। তাহলে এখন x1 y1 z1 x2 y2 z2 আমরা এখানে কিন্তু আগে বের করে ফেলছি। তাহলে এই মানটা আমাদের এখানে কি করতে হবে, বসাতে হবে। তাহলে x এর কোনো মান নেই, মাইনাস, এখানে x যা আছে তাই মাইনাস, আর x1 এর মান কত, x1 এর মান হলো এই যে 3টা, এখানে 3 বসাই দিব। তাহলে পরেরটাও হবে কি x1 এর মান 3 মাইনাস সূত্রের,
আর x2 মান কত, x2 বলতে পরেরটা, অর্থাৎ x2 বলতে এই যে -3, এই মাইনাস আর এই সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে, আর 3x2 মান হবে 3। একবার আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে এখন দেখো y মাইনাস, এখানে y1 এর মান কত, y1 এর মান হলো 8, এখানে আমরা 8 বসে দিলাম। আর পরেরটা y1 এর মান লাগবে, এখানেও 8 মাইনাস সূত্রের। আর y2 এর মান কত, y2 এর মান হলো -7, এটা হলো সূত্রের মাইনাস, এই মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আর যেহেতু y2 এর মান 7 ইকুয়াল, একইভাবে এখানে দেখো z মাইনাস, z তো মান নেই, তাহলে z1 এর মান কত, z1 এর মান হলো 3, এখানে আমরা বেশ বসাই দিলাম 3। আবার এখানেও লাগবে z1 এর মান, যেহেতু z1 এর মান 3 সূত্রের মাইনাস। আর z2 এর মান কত দেখো তো, তাহলে z2 এর মান হবে এটা, তাহলে 6। তাহলে মাইনাস তো এখানে নেই, তো প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাসই হয় এটা। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি কি অংশটা পাওয়া যায় একটু দেখো, এখানে ইমপ্লাইজ দিয়ে দিলাম। আর এখানে দেখো তো x - 3 পাওয়া যায়, এটা যোগ করলে হবে 6। আর এখানে দেখো y - 8 পাওয়া যায়, এটা যোগ করলে হবে 15। আর এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে z - 3, আর এখান থেকে বাদ দিলে হবে -3, ঠিক আছে। এটা পাওয়া যায়। এটাকে যদি আমরা এভাবে অ্যান্সারটা দিয়ে দিই কোনো সমস্যা নেই। তো একটু যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো আমরা যদি 6কে ভাঙতে পারি 3 দুগুণে 6, 3 × 2। আবার যদি এটাকে ভাগ করার মতো ভাঙতে পারি 3 × 5 = 15। আবার এটা যদি করে 3 × 1 = 3, তার মানে 3 পাওয়া যায়, প্রত্যেকটার মাঝে 3 পাওয়া যায়। অতএব এখানে যদি আমরা এই কাজটা করতে পারি, x - 3, 6কে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দিয়ে, কারণ এখানে 3 পাওয়া যায়। তারপর কত y - 8, তাহলে এটাকেও আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে। তাহলে এখানে দেখো z - 3 -3, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, মানে প্রত্যেকটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। তাহলে অর্থাৎ এটা যদি আমরা একবার হিসাব করতে চাই, অর্থাৎ উপরে দেখো তো x - 3, এটাকে যদি ভাগ করি 3 × 2 = 6, অর্থাৎ 2 থাকবে, এখানে 2 থাকতেছে। আর এখানে দেখো তো y - 8, 3 × 5 = 15, অর্থাৎ 5 থাকবে এখানে 5। আর এখানে দেখো তো z উপরেরটা যা আছে তাই, আর এটা যদি কাটাকাটি করি কিছু না থাকলে 1 থাকবে, 1, আর মাইনাসটা ছিল মাইনাস। তাহলে এটা হলো এই প্রশ্নের একটা অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা কয়টা প্রশ্ন অ্যান্সার দিতে পারলাম, 3টা। তো 2টা সরলরেখা ছিল, তো সেখান থেকে আমরা কি করলাম, আগে প্রান্তবিন্দুটা বের করলাম। তো প্রান্তবিন্দু বের করতে পারলেই আমরা ক্ষুদ্রতম দূরত্ব বের করতে পারবো এবং ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবা। এরকম যদি আরও প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো তোমরা প্রশ্ন করতে থাকো, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অনেক ব্যস্ততার মাঝে এই ক্লাসগুলো আমি আপলোড করে থাকি। তো অনেক সময় হয়তো তোমাদের যখন তোমরা কমেন্টস করো তখন আমি হয়তো দিতে পারি না, তো পরে কিছু দিয়ে দিই। তো যাই হোক না কেন, প্রশ্ন তোমরা অবশ্যই করার সময় লিখবা, যে মানে বইয়ের নাম লিখবা, ম্যাথ কোন ম্যাথ এবং চ্যাপ্টারটা কত এবং এক্সাম্পলটা কত, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবং প্রত্যেকটার অঙ্ক যদি বড় হয় হোক, কিন্তু যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ ডিটেলসভাবে বুঝতে পারি, আমাদের জন্য অনেক কী হয়, হেল্পফুল হয়ে যায়। তো যাই হোক, ক্লাসটি ছিল এরকমই, খুবই একটা বড় প্রশ্ন, কারণ এই প্রশ্নটাকে 3টে অ্যান্সারে বিভক্ত করা হয়েছে এবং 3টি প্রশ্ন করা হয়েছে এবং 3টি অ্যান্সার। তো প্রত্যেকটা ক্লাস তোমরা আগে